প্রিয় দর্শক শ্রোতা, জেকে টিভির আজকের আয়োজনে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। সর্বপ্রথম জানিয়ে দিচ্ছি কি কি থাকছে আজকের আয়োজনে। সবার আগে দেখতে পাবেন ঐক্যফ্রন্টকে বাদ দিয়ে বিএনপি একাই আন্দোলনের পথে। দেখুন ঐক্যফ্রন্টকে স্বতন্ত্র রেখে কিভাবে রাজপথে আন্দোলনের মাধ্যমে এজেন্ডা বাস্তবায়ন করে দলীয় চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে মুক্ত করে আনার নতুন পরিকল্পনা করল বিএনপি। এরপর রয়েছে গণতন্ত্র পুনরুদ্ধারে সম্মিলিত গণ আন্দোলনের ঘোষণা দিলেন ডক্টর জাফরুল্লাহ চৌধুরী। তারপর দেখতে পাবেন ক্ষণে ক্ষণে রং বদলাচ্ছেন নূর, কোনো সিদ্ধান্তেই অনড় থাকতে পারছেন না, কিন্তু কেন। এবং সবশেষে রয়েছে খালেদা জিয়াকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে নিতে রাজি করাচ্ছেন বিএনপির নেতারা। এখন দেখুন বিস্তারিত। জাতীয় ঐক্যফ্রন্টকে স্বতন্ত্র জোট হিসেবে রেখেই আগামী দিনগুলোতে পৃথক দলীয় এজেন্ডা বাস্তবায়ন করবে বিএনপি। কর্মসূচি পালনের ক্ষেত্রে বিএনপি ঐক্যফ্রন্টের উপর নির্ভরশীল হয়ে পড়েছে। দলের অভ্যন্তরে এমন সমালোচনার পরিপ্রেক্ষিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গেছে। এখন থেকে নিয়মিত দলের সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির বৈঠকও অনুষ্ঠিত হবে। সেখানে নতুন কর্মসূচি গ্রহণ করা হবে। বিএনপির স্থায়ী কমিটির প্রভাবশালী এক নেতা আলাপকালে বলেছেন, বিএনপি ঐক্যফ্রন্টের উপর নির্ভরশীল হয়ে পড়েছে, এমন আলোচনা অস্বীকার করা যাচ্ছে না। তবে ঐক্যফ্রন্টের নেয়া কর্মসূচি পালন করার পাশাপাশি আগামী দিনে বিএনপি নিজস্ব কর্মসূচি বাস্তবায়ন করবে। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া কারাগারে থাকার পরিপ্রেক্ষিতে গণফোরাম সভাপতি ডক্টর কামাল হোসেনের নেতৃত্বে জোটবদ্ধ হয়ে জাতীয় ঐক্যফ্রন্ট গঠন করে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেয় বিএনপি। ওই নির্বাচনে অভাবিত ফলাফলের পর ঐক্যফ্রন্টের নেতৃত্বে নির্বাচনে অংশগ্রহণের কৌশল নিয়ে বিএনপির অভ্যন্তরে সমালোচনা হয়েছে। নির্বাচনের ৩-৪ দিন আগেও মাঠের পরিস্থিতি ভয়ানকভাবে একতরফা এবং বিপজ্জনক হওয়া সত্ত্বেও তখন কোন ধরনের পদক্ষেপ না নেওয়ার বিষয়টিকে অনেকেই একমত হতে পারেননি। গত বুধবার রাতে গুলশানে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রাজনৈতিক কার্যালয়ে স্থায়ী কমিটির বৈঠকে ঐক্যফ্রন্ট নিয়ে আবারও আলোচনা করেছেন নেতারা। এক নেতা বলেছেন, আমরা ঐক্যফ্রন্টের নেতৃত্বে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিলাম, কিন্তু ফলাফল কি হলো? আমরা বেগম জিয়ার মুক্তির আন্দোলনের অংশ হিসেবে ওই নির্বাচনে অংশ নিয়েছিলাম, কিন্তু নির্বাচনের পর তার মুক্তির দাবিতে জাতীয় ঐক্যফ্রন্ট থেকে এখনো কোনো কর্মসূচি আসেনি কেন? বিএনপিও রাজপথের কোনো কর্মসূচি দেয়নি। ফ্রন্ট যেই কর্মসূচি ঘোষণা করে জোটের প্রধান এবং বড় শরিক হয়েও তাদের নির্দেশ মতো কর্মসূচি পালন করে যাচ্ছে। এই অবস্থায় তাদের উপর আমাদের নির্ভরতা কমাতে হবে। একাধিক নেতা বলেন, আমাদের নেত্রীর মুক্তির জন্য আমাদের কর্মসূচি নির্ধারণ করতে হবে। স্থায়ী কমিটির সদস্যদের নিয়মিত বিরতিতে বৈঠকে বসতে হবে, সেখান থেকে কর্মসূচি নিয়ে তা বাস্তবায়ন করতে হবে। ৩০ ডিসেম্বরের নির্বাচন প্রত্যাখ্যান করে পুনরায় নির্বাচনের দাবিতে নানা কর্মসূচি চালিয়ে যাচ্ছে জাতীয় ঐক্যফ্রন্ট। নির্বাচন পরবর্তী রাজনৈতিক কৌশল নির্ধারণ সহ কিছু কারণে জোটের মূল দল বিএনপির সঙ্গে ঐক্যফ্রন্টের খানিকটা ভাটার টান দেখা যাচ্ছে। ঐক্যফ্রন্টের এক নেতা বলেছেন, কৌশলগত কারণে মূলত নির্বাচনের আগে জাতীয় ঐক্যফ্রন্ট গঠিত হয়েছিল। ওই সময় দলগুলোর মধ্যে আদর্শিক মতবিরোধ থাকলেও নির্বাচন সামনে রেখে সেগুলো আড়াল করা হয়েছিল। নির্বাচনে ভরাডুবি এসব মতপার্থক্যকে সামনে এনেছে, তবে কোনটিই প্রকট নয়। বিএনপির স্থায়ী কমিটির সদস্য লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মাহবুবুর রহমান বলেছেন, দলের চেয়ারপারসনের মুক্তিকে প্রাধান্য দিয়ে আমরা কর্মসূচি নিচ্ছি, এজন্য নিয়মিত বৈঠক করব, এমন সিদ্ধান্তও হয়েছে। তিনি বলেন, জাতীয় ঐক্যফ্রন্ট এবং ২০ দলীয় জোট থাকবে। বিএনপি নিজেদের মতো করে কর্মসূচি নির্ধারণ এবং পালন করবে। জানা গেছে আগামী ২৬শে মার্চ স্বাধীনতা দিবসকে ঘিরে কিছু কর্মসূচি নেবে জাতীয় ঐক্যফ্রন্ট। ব্যাপক শোডাউনেরও প্রস্তুতি নেওয়া হতে পারে। এই কর্মসূচি বাস্তবায়নের জন্য শিগগিরই ফ্রন্টের স্টিয়ারিং কমিটি বৈঠক হবে। ওই বৈঠকে সার্বিক বিষয়ে আলোচনা হবে। এছাড়া আগামী এপ্রিল মাসে ঢাকা সহ দেশের সব বিভাগীয় জেলা শহরে এবং উপজেলাতে গণশুনানি এবং মতবিনিময় সভার আয়োজন করবে জাতীয় ঐক্যফ্রন্ট। দেশের বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত থাকবেন এসব আয়োজনে। এখন দেখুন, গণতন্ত্র পুনরুদ্ধারে সম্মিলিত গণ আন্দোলনের ঘোষণা দিলেন ডক্টর জাফরুল্লাহ চৌধুরী। দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে চাইলে, মানুষের অধিকার, ভোটের অধিকার প্রতিষ্ঠা করতে চাইলে সম্মিলিত এবং জাতীয়ভাবে গণ আন্দোলন করতে হবে। তাছাড়া অন্য কোনো পথ নেই বলে জানিয়েছেন গণস্বাস্থ্য কেন্দ্রের ট্রাস্টি ডক্টর জাফরুল্লাহ চৌধুরী। গতকাল রাজধানীর শিশু কল্যাণ পরিষদ হলরুমে ভাসানী অনুসারী পরিষদ আয়োজিত মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। জাফরুল্লাহ চৌধুরী বলেন, দেশের গণতন্ত্রের কবর রচিত হয়েছে, ভোট লুণ্ঠন, ভোট ডাকাতি হচ্ছে। এই অবস্থায় মাওলানা ভাসানী বেঁচে থাকলে যা করতেন আমাদেরকেও তাই করতে হবে। তিনি যেভাবে চিন্তা করতেন ঠিক সেইভাবে। তিনি বলেন, ঢাকা শহরে মাওলানা ভাসানীর একটি স্মৃতিসৌধ করতে চেয়েছিল জিয়াউর রহমান। তিনি বেশি দিন বাঁচেননি, তার দল এখনো বেঁচে আছে। যদি বিএনপি জিয়াউর রহমানকে সম্মান করে তাহলে তার কথাকেও সম্মান করা উচিত। বিএনপির উচিত প্রতি বছর মাওলানা ভাসানীকে স্মরণ করা, রাজনৈতিকভাবে ঘোষণা করে সারা দেশে মাওলানা ভাসানীর পরিচিতি তুলে ধরা। এটা বিএনপির কর্তব্য। বিএনপি যত বড় দলই হোক না কেন, দেশের বর্তমান পরিস্থিতিতে তারা একলা চলতে পারবে না, আমরা সেটাই দেখতে পাচ্ছি। ডাকসু নির্বাচনের কথা উল্লেখ করে তিনি বলেন, ছাত্রদল ৫ নম্বরে চলে এসেছে। এত বড় একটা দল, তারা ৫ নম্বরে চলে আসলো, এত অহংকার ভালো নয়। ছাত্রদলের উচিত ছিল ছাত্র ইউনিয়ন, সাধারণ ছাত্র পরিষদের সঙ্গে যোগ দেওয়া। অনেক সময় পিছিয়ে আসতে হয়, অন্যের নেতৃত্ব মেনে নিতে হয়, তাহলেই ভবিষ্যৎ উজ্জ্বল। তিনি আরো বলেন, দেশের ভবিষ্যৎ অত্যন্ত দুর্দিন, কারণ আমরা মাওলানা ভাসানীকে ভুলে গেছি, তার
আদর্শকে ভুলে গেছি। তিনি ৭২-এ দেশে ফিরে বলেছিলেন ভারত থেকে সাবধান, কিন্তু আমরা বর্তমানে ভারতের দালালি করি। ভারতের দালালি বন্ধ না করলে ভবিষ্যতে দেশে বড় বিপদ আসবে বলেও তিনি জানান। এখন দেখুন, ক্ষণে ক্ষণে রং বদলাচ্ছেন নূর, কোনো সিদ্ধান্তেই তিনি অনড় থাকতে পারছেন না। কিন্তু কেন? বিকেলে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে মা ডেকে রাতে তারেক জিয়াকে ভাইয়া ডাকলেন ডাকসু নবনির্বাচিত ভিপি নুরুল হক নূর। ডাকসু নির্বাচনে অভাবনীয় এবং নাটকীয়ভাবে ভিপি নির্বাচিত হওয়ার পর ক্ষণে ক্ষণে রং বদলাচ্ছেন কোটা সংস্কারের এই নেতা। যখন তিনি ছাত্রলীগ দ্বারা পরিবেষ্টিত থাকেন তখন তিনি বলেন নির্বাচন সুন্দর হয়েছে, তিনি শপথ গ্রহণ করবেন এবং শিক্ষার সুষ্ঠু পরিবেশ ফিরিয়ে আনার জন্য কাজ করবেন। আবার যখন তিনি কোটা সংস্কার আন্দোলন সহ ছাত্রলীগের বিরুদ্ধ পক্ষের সঙ্গে থাকছেন তখন তিনি বলছেন নির্বাচন অবাধ, সুষ্ঠু এবং নিরপেক্ষ হয়নি এবং তিনি পুনর্নির্বাচন দাবি করছেন। নির্বাচনের কয়েকদিনের মধ্যেই ডাকসুর নবনির্বাচিত ভিপির নাম হয়েছে মিস্টার আনপ্রেডিক্টেবল। তার ক্ষণে ক্ষণে রং বদলানোর কারণ হিসেবে বলা হচ্ছে একদিকে অভাবনীয় বিজয়ে তিনি ডাকসুরে ভিপি হওয়ার আগ্রহ দেখাচ্ছেন, আবার তাকে ভিপি করার ব্যাপারে যে ছাত্র সংগঠনগুলো ভূমিকা রেখেছে এবং কোটা সংস্কার আন্দোলনের প্ল্যাটফর্মও তিনি অস্বীকার করতে পারছেন না। অবশ্য অন্য একটি সূত্র বলছে এই নির্বাচন এবং কোটা সংস্কার আন্দোলনের জন্য যে বিপুল সংখ্যক অর্থ তিনি খরচ করেছেন সেই অর্থায়নের পিছনে তারেক জিয়া এবং ছাত্র শিবিরের হাত রয়েছে, এজন্যই তাদের কাছে তিনি দায়বদ্ধ। একই সঙ্গে তিনি ভিপি পদও ছাড়তে পারছেন না, এজন্য তার সঙ্গে ক্রমশ কোটা সংস্কার আন্দোলন নেতাকর্মীদের দূরত্ব তৈরি হচ্ছে এবং অবিশ্বাস বাড়ছে। তবে কোটা সংস্কারের আরেক নেতা রাশেদ, যিনি জিএস পদে দাঁড়িয়েছিলেন, তিনি বলেছেন কোটা সংস্কার আন্দোলন কোন রাজনৈতিক প্ল্যাটফর্ম নয়, সেজন্য আমরা সবার কথা শুনবো এবং সবার সঙ্গে কথা বলবো। ডাকসু এবং হল সংসদের নবনির্বাচিত নেতৃবৃন্দকে প্রধানমন্ত্রী গতকাল বিকেলে গণভবনে আমন্ত্রণ জানিয়েছিলেন। সেখানে নূর অত্যন্ত আবেগঘন বক্তব্য রাখেন এবং শিক্ষার্থীদের বিভিন্ন দাবি দেওয়া প্রধানমন্ত্রীর কাছে তুলে ধরেন। এ সময় তিনি প্রধানমন্ত্রীর মধ্যে তার মায়ের প্রতিচ্ছবি পান বলে প্রধানমন্ত্রীকে মা বলে ডাকেন এবং তাকে সালাম করেন। প্রধানমন্ত্রী এতে অত্যন্ত খুশি হন এবং নূরকে সন্তানের মতোই স্নেহ করেন। কিন্তু সেখানে নৈশভোজ শেষে তিনি বের হয়ে কোটা সংস্কার প্ল্যাটফর্ম এবং প্রগতিশীল ছাত্রজোট ও ছাত্রদলের সঙ্গে একটি বৈঠকে যান। সেখানে তাকে তীব্র ভৎসনার শিকার হতে হয়। অনেকেই তাকে বলেন কেন তিনি এ ধরনের বক্তব্য দিলেন। এরপর তিনি ছাত্রদলের সঙ্গে একান্ত বৈঠকে মিলিত হন। সেখানে ছাত্রদলের ভিপি পদে প্রতিদ্বন্দ্বিতাকারী মোস্তাফিজুর রহমান তাকে লন্ডনে অবস্থানরত তারেক রহমানের সঙ্গে কথা বলিয়ে দেন। তারেক জিয়া তখন তাকে বলেন তিনি যদি ডাকসু নেতৃত্ব গ্রহণ করেন তাহলে তার রাজনৈতিক জীবন শেষ হয়ে যাবে, শিক্ষার্থীরা তাকে বেঈমান বলবে। এ সময় তিনি বলেন ভাইয়া, আমি যেটাই করি না কেন আপনাদের মত এবং পরামর্শ নিয়ে করব, আপনারা না চাইলে আমি কখনোই শপথ নেব না। কোটা সংস্কার আন্দোলন, প্রগতিশীল ছাত্র জোট সহ নির্বাচন বর্জনকারী সকল পক্ষই চাইছে নূর এবং সমাজসেবা সম্পাদক আক্তার যেন শেষ পর্যন্ত শপথ গ্রহণ না করে। অথচ গতকালই তিনি গণভবনে স্পষ্টভাবে জানিয়ে দিয়েছিলেন তিনি শপথ গ্রহণ করবেন। এছাড়া আজ সকালে তিনি উপাচার্যের সঙ্গে যখন কথা বলেন তখন তিনি উপাচার্যকে আশ্বস্ত করেন যে শপথের দিন তারিখ অনুযায়ী তিনি শপথ গ্রহণ করবেন। ডাকসুকে শিক্ষার্থীদের দাবি দেওয়ার কেন্দ্রবিন্দু হিসেবে পরিণত করা এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার পরিবেশ উন্নয়নে কাজ করবেন। আবার বিকেলে যখন লিটন নন্দীর নেতৃত্বে বাম সংগঠনগুলোর বৈঠক হয় তখন সেখানে নূর উপস্থিত হয়ে তাদের দাবির সঙ্গে একাত্মতা ঘোষণা করেন। এরপর তিনি সংবাদ সম্মেলনে বলেন ডাকসু নির্বাচনে ভোট কারচুপি হয়েছে, নির্বাচন পক্ষপাতপূর্ণ হয়েছে, নির্বাচন বাতিল করে তিনি নতুন নির্বাচন দাবি করেন। এমন ঘন ঘন রং বদলানো নিয়ে ডাকসুর নবনির্বাচিত জিএস গোলাম রব্বানী বলেছেন এই অপ্রত্যাশিত বিজয়ে উনি বোধহয় খেই হারিয়ে ফেলেছেন। তবে শিক্ষার্থীদের প্রতি যদি তিনি ন্যূনতম শ্রদ্ধাশীল থাকেন তাহলে তিনি অবশ্যই শপথ নেবেন। তবে তার ক্ষণ ক্ষণ রং বদলানোর কারণে তার প্রতি সাধারণ শিক্ষার্থীদের যেই আস্থা ছিল সেই আস্থা নষ্ট হওয়ার উপক্রম হয়েছে। তিনি একটা হাস্যরসের বিষয়বস্তুতে পরিণত হয়েছেন। কিন্তু এরকম অবস্থা অব্যাহত থাকলে যে জনপ্রিয়তা নিয়ে নূর বিজয়ী হয়েছিলেন সেই জনপ্রিয়তা শিগগিরই উল্টো ধারায় প্রবাহিত হতে পারে। সবশেষে দেখুন, খালেদা জিয়াকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে নিতে রাজি করাচ্ছেন বিএনপির নেতারা। চিকিৎসার জন্য বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে না আসার সিদ্ধান্তে এখনো অনড় জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় দণ্ডিত হয়ে কারাগারে থাকা বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। তিনি চাইছেন তার ব্যক্তিগত চিকিৎসকদের অধীনে বেসরকারি হাসপাতাল ইউনাইটেডে চিকিৎসা নিতে। তবে সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে জেল কোড অনুযায়ী তাকে বেসরকারি হাসপাতালে চিকিৎসা দেওয়ার সুযোগ নেই। এই অবস্থায় খালেদা জিয়াকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার ব্যাপারে রাজি করানোর চেষ্টা করছেন বিএনপির নেতারা। দলটির নির্ভরযোগ্য একটি সূত্র এই তথ্য জানিয়েছে। সূত্র জানায় গত শুক্রবার 15 মার্চ বিএনপির শীর্ষ দুই নেতা কারাগারে খালেদা জিয়ার সঙ্গে দেখা করে তার মনোভাব বোঝার চেষ্টা করেন। তখন তাকে বিএসএমইউতে ভর্তি হওয়ার অনুরোধও করেন তারা। বিএনপির একাধিক নীতি নির্ধারক জানান খালেদা জিয়াকে বেসরকারি বিশেষায়িত হাসপাতালে চিকিৎসা দেওয়ার জন্য অনেকবার সরকারকে আহ্বান জানানো হয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের সঙ্গে দুইবার দেখা করে অনুরোধও করা হয়েছে। এমনকি বেসরকারি হাসপাতালে চিকিৎসার ব্যয় বহন করার প্রস্তাবও দেওয়া হয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে। তবে জেল কোডের কথা বলে বিএসএমইউতে চিকিৎসা দিতে অনড় সরকার। এই অবস্থায় খালেদা জিয়ার শারীরিক অবস্থা বিবেচনায় তাকে বিএসএমইউতে চিকিৎসা নিতে রাজি করানোর চেষ্টা করছেন বিএনপির স্থায়ী কমিটির নেতারা। তবে তিনি বিএসএমইউতে আসবেন
আসবেন কি আসবেন না এ ব্যাপারে সরাসরি কিছু বলেননি। বিএনপি সূত্রে জানা গেছে, গত শুক্রবার কারাগারে খালেদা জিয়ার সঙ্গে দেখা করেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। তারা খালেদা জিয়ার শারীরিক অবস্থার খোঁজখবর নেন এবং রাজনীতি সহ বিভিন্ন বিষয়ে আলোচনা করেন। এই আলোচনার বড় একটা অংশ ছিল বিএসএমইউতে বেগম খালেদা জিয়ার চিকিৎসার ব্যাপারটি। তবে খালেদা জিয়ার পক্ষ থেকে বিএসএমইউতে আসার ব্যাপারে পরিষ্কার কোনো বক্তব্য পাননি এই নেতারা।